ए गुरु आ जाओ गुरु गुरु आ जाओ गुरु प्यार में डूब जाओ गुरु एक डूबे सजा है दोनों डूबे मजा है चलना दिल को डूबो चाहे जितना वही 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 गुरु गुरु आहा आहा आ जाओ गुरु आहा आहा। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর শুরুতে যে গানটা গাইলাম সেটা এক গুরু, জানেন, মহাগুরু মিঠুন চক্রবর্তী সিনেমার। তো আজকে এই গানটা কেন গাইলাম, তো আজকে আরেকজন নতুন মানুষের সন্ধান পেলাম যার নাম মিঠুন চক্রবর্তী। তো গানটা তাকেই ডেডিকেট করলাম, যদিও তার সম্পর্কে শুধু এটুকুই জানি যে উনি কারুর একজনের লয়ার। তো সেটা মানে সেই যার উনি লয়ার, সে মানে তার লয়ারের নামটা বলতে গিয়ে সে যেরকমভাবে ব্লাশ করছিল না, তাতে দেখেই আমি ভাবছি যে ভাই নাম শুনেই এত ব্লাশ, মানে এই নামটা শুনেই ফিদা। তো যাই হোক, নামটা তো সত্যি মিঠুন চক্রবর্তী। আমাদের প্রত্যেকটা বাঙালি যারা আছে, আমাদের সবার গর্বের জায়গা মিঠুন চক্রবর্তী, যিনি কিনা মুম্বাই তথা সারা এই ভারতবর্ষের চলচ্চিত্র জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। তো তার নামেই নাম। অ্যাকচুয়ালি সেই মনে আছে একটা শুনতাম কথা বলতো যে ঘরে নেই নুন, ছেলে আমার মিঠুন। তো হ্যাঁ, সেটা ওই আবার বলে দিল যে যাদেরই মোটামুটি সারনেম চক্রবর্তী, যাদের আর কি তাদের বাবা মারা একটু মনে হতো যে সেই সময়কার, তারাই নাম রেখে দিত মিঠুন, যে চলো মিঠুন তার সাথে চক্রবর্তী। তো এরকমভাবে অনেকেই আছে, অনেকে সৌরভ গাঙ্গুলি, মানে কটা যে সৌরভ গাঙ্গুলি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল আর মানে সারা পৃথিবীতে, গুণে শেষ করা যাবে না। তো যাই হোক, ভিডিওটা কি নিয়ে হচ্ছে, তো আজকে আমি একজনের সাথে সহমত পোষণ করব। তো সে আর কেউই নয়, আমাদের ওয়াইটির নাম্বার 1 দালাল। তো তার কিছু কথা আজকে আমি শুনলাম, যাতে অবশ্যই আমার মনে হলো যে হ্যাঁ, এই কথাগুলো কিন্তু ঠিক বলছে, একদম ঠিক বলছে। তো একটা ভিডিও দেখলাম যেটা কিনা করেছে ওর প্রাক্তন মণিকে নিয়ে। তো প্রাক্তন মণি আর তার সাথে সাথে সেই মণির হাজবেন্ড, তাকে নিয়ে কিছু কথা বলতে গিয়ে বলল, প্রথমত হচ্ছে গিয়ে এই কেস, এখন যে কেসটা যেটা করেছে ওর প্রাক্তন মণি, মানে টিন মণি, তো সেই টিন মণি যে কেসটা করেছে সেটা ও এখন বাধ্য হলো এটা মেনে নিতে যে এটা একেবারেই ফুস, একদম ফুস। আর শুধু ফুস না, এই ফুসটা যে কি ফুস সেটা পরবর্তীকালে গিয়ে যে করেছে, এই জিনিসটা যে করেছে সে পরবর্তীকালে বুঝবে যেটা কি করেছে। কারণ এটার জন্য রকেট সায়েন্স করার কোনো দরকার নেই। যে পিটিশনার আর যে ডিফেন্ডার, এই দুটো জায়গা যদি আপনারা শোনেন তাহলেই বুঝতে পারবেন যে একজন ব্যক্তি, সে কিনা স্টেট গভর্নমেন্টকে চ্যালেঞ্জ করেছে যে তার কোনো কর্মচারী ঠিকমতো কাজ করছে না। তো এরকম ঘটনা প্রচুর আছে। এরকম ব্যাপার নয় যে কোনো ইন্ডিভিজুয়াল মানুষ স্টেটের এগেনস্টে কেস করে না বা এরকম করে না, অবশ্যই করে, কিন্তু সেক্ষেত্রে প্রমাণ, যেখানে আমরা সব দেখতে পাচ্ছি চোখের ওপর কি কাজ হয়েছে না হয়েছে, সেক্ষেত্রে যে করছে তার কাছে যথেষ্ট নিশ্চয়ই প্রমাণ আছে, তাই তার ভিত্তিতে নিশ্চয়ই সে কোনো রকম কোনো স্টেপ নিয়েছে। কারণ মুখের কথায় যে শুনেছিলাম এই তো থানায় ফ্রেঞ্চ কার্ড দাদা এসছে না কি এসছে, এরকম ধরনের কথাবার্তা বলেছিল, হ্যাঁ, তো সেখানে সরাসরি পুলিশের ওপর আঙুল তুলেছিল, যে কর্মরত যিনি আইও আছেন তার ওপরে ডাইরেক্টলি আঙুল তুলেছিল ভিডিওর মাধ্যমে। আমি সে সময়ই কিন্তু বলেছিলাম যে এটা কি ধরনের কথাবার্তা, এটা কি ধরনের কথাবার্তা, কোনো প্রমাণ ছাড়াই এরকমভাবে যিনি অফিসার ইনচার্জ তার সম্পর্কে একেবারে ডাইরেক্টলি এমনভাবে বলছে কথাগুলো যেন সে কোনো রকমভাবে ওই যে টেবিলের তলা থেকে আমদানি হয় না, ওই রকম কোনো জিনিস সে করেছে। তো ভাবতে পারছেন যে এটা কত বড় একটা অভিযোগ। তো আশা করি যেই অভিযোগটা এনেছে তার কাছে তার পক্ষে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ রয়েছে। তো যাই হোক, এটার দিকে তাকিয়ে বসে থাকবো। তো এমনিতেও দেখেছেন আমি বারবারই বলেছি যে এইটা এই যে বাচ্চা নেওয়ার জন্য স্টেপ নিচ্ছি, আমি যখন রিড শুনেছিলাম আমার তখনই প্রথমে সন্দেহ হয়েছিল যে আজ পর্যন্ত কোনোদিনও শুনিনি
যে বাচ্চার কাস্টাডির জন্য রিট করা হয়, কোনোদিনও শুনিনি। প্রথমত রিট ব্যাপারটাই আমি নতুন শুনেছিলাম, তো তারপর তাও আরও বেশি যখন ওটা কি কি বিষয় সেটা যখন দেখছিলাম, তাতে আমার মনে হচ্ছিল রিড করেছে, কিন্তু তাও প্রথম যে পয়েন্টটা হিবাস কার্পাস, সেটাতে আমার মনে হচ্ছিল যে এটা তা হলেও হতে পারে, যে বলতে পারে যে আমার বাচ্চাকে আটকে রাখা হয়েছে, কিন্তু সেখান থেকে দেখলাম যে না, ম্যান্ডামাস করেছে। তো সেই ম্যান্ডামাস রিড সম্পর্কে আপনাদের সবাইকে বলে দিয়েছি, আপনারা শুনে নিয়েছেন। দেখুন, প্রথমত আমি বারবারই বলেছি যে এত কিছু বাচ্চা যে নেবে তার এত কিছু করার দরকারই ছিল না। সে প্রথমেই বাচ্চাকে সাথে করে নিয়ে আসতে পারতো, আর তারপরেও দীর্ঘ 9 মাস লাগে না, মানে মোটামুটি 10-12 দিন তো নিজেকে সামলে নিয়ে, নিজেকে কি করবে না করবে ঠিক করে নিয়ে মায়ের ফোন হাতে নিয়ে বসে পড়েছিল ক্যামেরা খুলে কাঁদতে, আর বলতে, মনে আছে? তাহলে যে 12 দিনে নিজেকে সামলে নিয়েছিল, সে 1 মাসে বাচ্চাকে আনার জন্য স্টেপ নিতে পারতো না? মিথ্যে কথা বলেছিল তখন, কিন্তু তাও বলেছিল, মিথ্যে কথা বলেছিল যে আমি বাচ্চার জন্য করছি, কিছু একটা করছি। কেন বলেছিল? দর্শকদের খুশি করতে, দর্শকদের তাড়নায়। দর্শকরা বারবার বলছে এই কেমন মা, এই কেমন মা, এই কেমন মা, সেই জন্য বোঝাতে গিয়ে এই কাজটা করেছিল। তো আজকে আমি শুধু শুনছি এই প্রাক্তন দালালের কথা, আর আমি ভাবছি যে এ বলেছিল যে এই ম্যান্ডির কেসটাতে আমি মানে নিজেকে, মানে আমার ঘাট হয়েছে, আমি ঠিক করে নিয়েছি যে ঘাট হয়েছে, আমি আর এই পথে যাব না, এই পথে আমি যাব না, আমি নিজের বিবেক বুদ্ধি সমস্ত কিছু অ্যাপ্লাই করব, করে যেটা মনে হবে যে হ্যাঁ ঠিক, আমি সেটাতেই সেভাবেই বলবো। তো আজকে দেখুন কি বলছে, কি বলতে বসেছে যে ওই যে কি যেন বলে, অক্টোবর মাসে যখন ওর ওপর কোনো কারবাই হয়েছিল, যখন ওর কাছে কোনো চিঠি পৌঁছেছিল, আইনি চিঠি পৌঁছেছিল, তখন ও খুব ভালো করে এই বিষয়বস্তুগুলোর মধ্যে ঢুকেছিল। তো সেক্ষেত্রে ওর একজন ভালোবাসার মানুষ, যাকে আমরা দেখেছি তার পাশে, ওর পাশে এসে দাঁড়িয়েছে, তো সে, তার সাথে ওর আগে কথা হতো, কিন্তু ভালোভাবে সম্পর্ক হলো তখন থেকে, যখন ও আইনের জালে জড়ালো, মানে যখন ওর অ্যাকচুয়ালি স্বার্থটা দরকার ছিল, তখনই ওই মহিলাকে ও ইম্পর্টেন্স দিয়েছে। তার আগে সে হয়তো বলতো, সে তার ভালোবাসার ওপর আমি একটুও সন্দেহ প্রকাশ করছি না, কারণ সে তো প্রথম থেকেই ওর সাথে যোগাযোগ করেছে, সেটা তো বলছে, কিন্তু ও পাত্তা দিল কবে, ও সম্পর্ক গড়ল কবে, সেটা কিন্তু ওর কথাতেই পরিষ্কার। যবে ওর কাছে সমন আসলো, যবে ও দেখলো যে এইবার আমার কোনো একজনকে চাই যে কিনা আইনি বিষয় আমাকে একটু সাহায্য করতে পারবে, তার ওপর যদি সেটা নিঃস্বার্থ সাহায্য হয়, তার ওপর যদি সেটার মধ্যে অন্ধ ভালোবাসা, অপত্য স্নেহ এগুলো যদি থাকে, তাহলে তো আর বলারই কথা নেই, তাহলে তো সোনায় সোহাগা। সে তো আমার কাছে সোনার ডিম পাড়া একটা হাঁসের মতো। তো এখন একে এর সাথে আমার সম্পর্ক করার প্রয়োজন আছে, কারণ এ আমাকে খুব ভালোভাবে গাইড করতে পারবে। ওর কথা থেকেই দেখুন সমস্ত বেরিয়ে আসবে, সমস্ত কথা থেকেই কিন্তু বেরিয়ে আসবে। এটাই আসল কথা, এটাই সত্যি কথা। ও স্বার্থের জন্য এই যে মেয়েটি, যে কিনা 6 বছরের বাচ্চা ছেড়ে পরপর দুরাত জীবনে প্রথমবার অন্য কোথাও কাটিয়েছে, তাকে তার শ্বশুরবাড়িতে বা হাজব্যান্ডের কাছে নিশ্চয়ই পারমিশন নিতে হয়েছে, বা পারমিশন না হোক তাকে বলতে হয়েছে। সবচেয়ে বড় কথা, বাচ্চাটাকে ছাড়ার জন্য নিজের মনকে প্রস্তুত করতে হয়েছে। সে যে এসছে, সে কিন্তু সত্যিকারের ভালোবাসার জন্যই এসছে, সত্যিকারের ভালোবাসার জন্যই এসছে, আর এ সম্পর্কটা করেছেই স্বার্থের জন্য। এবার স্বার্থের মধ্যে ঢুকেছে, সম্পর্ক করেছে, তারপর দেখছে যে একজন মানুষ আমাকে বিনা স্বার্থে এরকম ভালোবাসছে, তাহলে ভাই তার প্রতি কিছু না কিছু তো একটু তো হবেই, এটা তো হবেই, একটু তো হবে, এটা তো স্বাভাবিক কথা। সেরকম ওর প্রত্যেকের প্রতি এরকম হয়েছে। যেমন কিনা এই যে আজকে যার কথা বলছে না, যে দিদির কথা বলছে, সেই দিদির কথা বারবার করে একটাই কথা বলছে যে ও আমাকে অনেক কিছু বলেছে, ও আমাকে ওর ছেলের সাথে জড়িয়েছে, কিন্তু আমি কিন্তু ওর সম্পর্কে যা যা জানি কিচ্ছু মুখ খুলিনি। আদৌ হয়তো দেখুন সেই ওর বান্ধবীর কিছু থাক না থাক, কিন্তু আমাদের প্রত্যেকের মনে এই জিনিসটা ঢুকিয়ে দিল যে ও কিন্তু কোনো ধোয়া তুলসী পাতা, কোনো সতীলক্ষ্মী মেয়ে মানুষ নয়, ওরও কিন্তু এরকম কালা চিঠা রয়েছে। সেক্ষেত্রে আমাদের উৎসুকতা, আমাদের যে কিউরিসিটি আরও বাড়িয়ে দিল। তাহলে বলুন যে এটাকে কি বলবেন? এটা মানে যে বলবে না, যে মানে প্রথম যখন বলেছিল যে ওর তো কিছু নেই, ওকে নিয়ে আমি বলবো কি? আমার সম্পর্কে অনেক কিছু জানে, আমার ওই বান্ধবী আমার সম্পর্কে সব জানে, আমার ফ্যামিলির একটা
মানে কারনামা, এক একটা কার্তুত, এক একটা কেচ্ছা সব ও জানে। ও যদি মুখ খুলে ও বলতেই পারে, আমি সব ওর সাথে শেয়ার করেছি, কিন্তু আমি মুখ খুলবো কী করে? আমার তো ওর সম্পর্কে বলার কিছু নেই, ওর সম্পর্কে আমার বলার কিছু নেই। তার পরবর্তীকালে আস্তে আস্তে ও যখন দেখলো যে না, এর সাথে আর কোনো রকমভাবেই আমার আর কোনো সম্পর্ক করার জায়গা নেই, প্রথম দিনটা বুঝতে পারিনি, যখন ওই মোমবাতি ফু দিয়ে দিয়ে কেঁদেছিল বুঝতে পারিনি, সেই সময় বলেছিল যে না ওর কিচ্ছু নেই, ওর মতো ওকে নিয়ে বলার মতো আমার কাছে কিচ্ছু নেই। কিন্তু তারপরে তখনও ওর মনের মধ্যে আশা ছিল যে ও বা ওর ছেলে তার সাথে হয়তো ওর সম্পর্কটা শুধরে যাবে। কিন্তু যত দিন গেল বুঝতে পারলো যে না, হাতের বাইরে চলে গেছে। তখন একে একে কি বললো, ফার্স্ট বললো যে এই যে কথোপকথন আমরা একে অপরের কথা, এটা কিন্তু পারস্পরিক হয়। এরকম হয় না যে আমি শুধু তোমার নিজের সম্পর্কে তোমাকে বলে যাচ্ছি আর তুমি চুপ করে আছো, তুমি কিছু বলছো না, এটা হয় না। মানে তখনই বুঝিয়ে দিল যে ও কিন্তু ওর লাইফের অনেক কথা ওর সাথে শেয়ার করেছে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। আর তারপর এখন বলে দিল কি যে ও আমার সম্পর্কে বলুক, ও ভুলে যেতে পারে আমাদের সম্পর্ক, বাট আমি তো ভুলছি না, আমি তো ভুলিনি, তাই জন্য আমি বলছি না ওর কি আছে। তো এখানেই তো গেম ওভার হয়ে গেল। আর এখানে মানে আর কি বলার থাকতে পারে? তাহলে বুঝতে পারছেন কিরকম সম্পর্কটা কিরকম, বুঝতে পারছেন? ও এইরকমই সম্পর্ক মানুষের সাথে করে। তো এখন যার সাথে দরকার আছে তাকেই অবশ্যই ইউজ করবে, খুব ভালোভাবে ইউজ করবে। তো এখন ইউজ করতে, আর এটাকে ও সারা জীবন, এই সম্পর্কটা সারা জীবনও রাখার চেষ্টা করবে। কারণ ও যে পথে চলছে তাতে প্রত্যেক পদে পদে ওকে আইনি সমস্যায় পড়তেই হবে। আজও আপনাদের ভিডিও শেষে বলবো, ও এমন একটা কথা বলেছে যেটার জন্য অবশ্যই যদি দরকার পড়ে আবারও নতুন করে ওর কাছে কোনো সামানও যেতে পারে, কোনো রকম কোনো ওর কেস হতে পারে, বা যে কেস হওয়ার কথা আছে এখনও হয়নি সেটাও কিন্তু হয়ে যেতে পারে। তো সেটা বোঝাচ্ছি। যাই হোক, তো সেক্ষেত্রে দেখুন যে, তো যাই হোক, এই স্বার্থ নিয়ে মিশতে মিশতে তার মধ্যে কিন্তু এখন ওর স্বার্থের সাথে কিন্তু ও আরেকটা জিনিসও জুড়েছে, সেটা হচ্ছে গিয়ে বিজনেস। এখন স্বার্থটা পারস্পরিক হয়ে যাচ্ছে। এবার বুঝতে পারছে ভালো করে যে শুধু স্বার্থ নিয়ে চললে নিজেরটা দেখলে হবে না। সারা জীবনের যদি আমরা এই জিনিসটাকে মানে রাখতে চাই, তাহলে স্বার্থটা দুপক্ষেরই হতে হবে, না হলে এ কতদিন আর মানে একদম উইদাউট এনি স্বার্থে কতদিন করবে? কারণ সে ভালোবাসার জন্য করতেই পারে, কিন্তু তারও তো সে তো একটা প্রফেশনের সাথে যুক্ত আছে, তাই না? তো সেই জন্য আমি যদি তার প্রফেশনটা বাড়ানোর জন্য চেষ্টা করি, আবার উল্টে সেখান থেকে দু পয়সা ইনকামেরও ব্যবস্থা করি, তাহলে তো মন্দ হয় না। সেই জন্য দেখুন ভিডিওর মধ্যে বললো যে অনেক দিন আগের থেকেই কিন্তু বলছিল ওকে যে তুই যে উকিল ধরেছিস সেই উকিল কোনো কমমেন না, তো কি তুই এক কাজ কর, আমি যাকে দিয়ে লড়ছি তুই তাকে দিয়ে তোর কেসটা হ্যান্ডেল করতে দে, দেখবি খুব ভালো কাজ হবে। তোকে একেবারে তোর কেসটা মন দিয়ে লড়বে, একেবারে তৎপরতার সহিত তোর কেসটা লড়বে। তৎপর কথাটা কিন্তু ও উল্লেখ করেছে। তো একটা কথা বলি, ওর সাথে যিনি যা ওর বাড়িতে যে এসছিলেন, ও তো বোন বলে, তো আমার থেকেও ও একটু হলেও তো ছোট হবে। তো সেই জন্য বলছি, আপনি মানে ওই মেয়েটি, সেই মেয়েটি কিন্তু কি বললো ও, যে ও কিন্তু ওর লয়ার নয়, ও হচ্ছে ওর অ্যাডভাইজার। তো সে লয়ের সাথে যুক্ত। তো আমার যতদূর মনে হয় এই যে মেয়েটি আছে, সে যার আন্ডারে প্র্যাকটিস করে জুনিয়র, ওর যে সিনিয়র যিনি আছেন সে হয়তো ওর লয়ার। আমার মনে হয় যে একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে আমরা দেখেছিলাম ঝাড়গ্রাম কোর্টে, তিনি লয়ার, আর তার আন্ডারে তার ল ফার্মেই ইনি কাজ করে, যে কিনা তাকে ও অ্যাডভাইজার হিসাবে বলতে পারবে, লয়ার হিসাবে বলতে পারবে না, তো অ্যাডভাইজার। ঠিক আছে, তো চিন্তা করে দেখুন। আর যে রানাঘাট কোর্টে, সে আবার এই যে মেয়েটি, আর এই যে রানাঘাট কোর্টে যে মিঠুন চক্রবর্তী, অ্যাডভোকেট মিঠুন চক্রবর্তী আছেন, সে আবার হচ্ছে এই মেয়েটির সাথে একসাথে পড়তো, ওরা ক্লাসমেট বা ব্যাচমেট, তাই তো? তো সে মানে তার মানে যে বুঝতেই পারছি যে মিঠুন চক্রবর্তী, অ্যাডভোকেট মিঠুন চক্রবর্তী, তিনি নিজস্ব আলাদাই নিজের ল ফার্ম খুলে বা যেভাবেই হোক নিজে ইন্ডিভিজুয়ালি উনি প্র্যাকটিস করেন, আর ইনি একজনের আন্ডারে করেন। তো যাই হোক, সেটা আমাদের আলোচ্য বিষয় নয়, বা আলোচ্য বিষয় এটাই যে তারপর বললো যে ও চেয়েছিল এদের সাথে, যাতে এদের থ্রু দিয়ে ও কেসটা করে। বুঝতে পারছেন? তার মানে এই যে কিছুদিন আগে, কালকে একটা ভিডিওতে প্রীতমকে বলছিল না যে আমার সাথে যোগাযোগ করো, আমার যে
লয়ার টিম আছে, তারা খুব স্ট্রং, তারা খুব ভালো লড়বে, এরকমভাবে ও শুধু চাইছে যাতে কেসগুলো ওর পরিচিত যারা, মানে ও যারা ওর হয়ে লড়ছে তাদেরকে দিয়ে দিতে। তাহলে কি হবে, সরাসরি হয় মানে কমিশনও পাবে, আর শুধু যদি কমিশন নাও পায় তাহলে ওর হয়ে যখন লড়বে তখন ওর ফিসটা দিতে হবে না। ব্যাপারটা কিন্তু একই হয়ে যাবে, যে আমি তোমাকে অন্য কেস ধরিয়ে দিচ্ছি, তুমি ওখান থেকে যত পারো নিয়ে নাও, আমারটা ভাই এমনি করে দাও, বা তুমি ওখান থেকে যা পাচ্ছ আমাকে সেখান থেকে কমিশন দাও, আমি আমার যেরকম ফিসটা দিই সেরকম দেবো। এরকমই হতো, কিছু না কিছু তো হবেই। কারণ এরা এই যে মানুষটি, সে ভালোবাসা শুধু বোঝে না, সে তার সব কিছুতেই সওদা, আর তার সব কিছুতেই হচ্ছে কি মুনাফা, স্বার্থের সম্পর্ক। তো যাই হোক, তো তারপর কি বললো যে অক্টোবর মাস, সেই সময় থেকে ও নাকি বলছে, সেই সময় থেকে বলছে কোট আনকোট, সেটা কি না অফ ক্যামেরা। তো এই যে তাহলে বললো যে আমি এই ম্যান্ডির কেসটাতে নাক মুলেছি, কান মুলেছি, আমি আর এই জিনিসটা করব না, যা করব সমস্ত ভিডিওর মাধ্যমে বলবো, আমার কোনো দায়বদ্ধতা নেই, আর আমাকে যেটা বলতে বলবে সেটা আমি বলবো না, আমি যেটা আমার মনে হবে সেটাই বলবো। তো অক্টোবর মাস থেকেই কিন্তু ও মনে হচ্ছিল ওর যে ও ভুল পথে চলেছে। তাহলে দেখুন, শুধু মানে কন্টেন্টের জন্য, শুধুমাত্র নিজের চ্যানেল গ্রো করার জন্য দিনের পর দিন একটা মেয়েকে এমন পাম্প দিয়ে ফুলিয়েছে। অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে বলেছে যে ওর বর কত খারাপ আর ও কত ভালো। বরকে খারাপ আজও বলছে, কারণ ওর কাছে ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই। ও ভালো করেই জানে যে ও যদি বরকে ভালো বলে, মানে যাকে ভালো বলছে তার কাছ থেকে কোনো অ্যাপ্রিসিয়েশন তো পাবেই না, উল্টে অন্যদের কাছ থেকে জুতো খাবে। সন্দীপ যদি বাজে হাজবেন্ড হয়, তাহলে ওর হাজবেন্ড কি? মানুষের মানে বউয়ের কথায় উঠলে আর বসলেই সে ভালো হাজবেন্ড হয়ে যায়? 10 বছর হয়ে গেছে, কোথাও ঘুরতে নিয়ে যায়নি, সারাক্ষণ ঘরের মধ্যে পড়ে থাকে। নাইটির জন্য যাকে আন্দোলন করতে হয়েছে, ছোটোখাটো খাবারের জন্য আন্দোলন করতে হয়েছে, কোনো শখ আহ্লাদ কিচ্ছু নেই, না একটা সিনেমা 10 বছরে একটা কোনো হলে গিয়ে সিনেমা দেখতে যায়নি, না একটা কোথাও শপিংয়ে নিয়ে গেছে, কিচ্ছুটি না। এমনকি যা ইনকাম করে তাতে ঘরে মানে সংসারে চলেও না, মানে জল গরম হয় না, ওর কথাতেই বলেছে। তাহলে সে যদি ভালো হাজবেন্ড, শুধুমাত্র কি না ওর কথা ওঠে আর বসে বলে ভালো, এটা ওর যুক্তিটা আসতে পারে। আমার মনে হয় যে এটা কোনো হাজবেন্ড, একটা স্টোইনো যাকে বলে, যে স্ত্রীর কথায় বসে আর ওঠে। আজকে এই হাজবেন্ডই যদি দেখেছে কিন্তু দিনের পর দিন যে এই ভিডিওর মাধ্যমে কিভাবে ওর মানে শ্বশুরবাড়িকে ছোট করছে, বেচছে, খাচ্ছে, তার সত্ত্বেও সে চুপ করে বসে আছে, কারণ তার হাতে একটা ঠ্যাং ধরিয়ে দিয়েছে। সেটা মুরগির ঠ্যাং নাকি ও কি যেন বলে চিকেন লেগ পিস, ও বোঝে না, কোনোদিনও দেখেনি। তাহলে বুঝতে পারছেন যে এই যে দিনের পর দিন বলে, সবসময় তো বলে ও এত খারাপ আছে। ওর ব্লগ চ্যানেলে গিয়ে দেখবেন যে ও পরিষ্কার বলে যে আমি কিচ্ছু পাইনি। তাহলে ও তো অ্যাডজাস্ট করে রয়েছে, আর ওকেও তো যদি ডোমেস্টিক ভায়োলেন্সের কথা বলেন, তাহলে ও তো ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে। সারা পাড়াকে জড়ো করেছিল, জিজ্ঞাসা করবেন তো, গায়ের মধ্যে কি একটা লিকুইড ঢেলে দিয়ে আর সারা পাড়াকে জড়ো করেছিল, বলেছিল দেব। তাহলে কেন? তাহলে সে যদি এখানে থাকতে পারে, তাহলে ওকে সেরকম কি করা হয়েছে? ওর তো ননদ ওকে ঠাটিয়ে সবার সামনে চড় মেরেছিল, নিজে লাইভে বলেছে সবাইকে। তাহলে চিন্তা করুন তো, ও যদি থাকতে পারে, তাহলে ওর ওখানে কি এমন ডোমেস্টিক ভায়োলেন্স আছে যে নিজে এরকমভাবে ডোমেস্টিক ভায়োলেন্স দিনের পর দিন সহ্য করে সেখানেই কামড়ে ধরে বসে রয়েছে, সে আবার অন্যের জন্য কি আন্দোলন করে? কত বড় ভণ্ড ভাবুন, তাই না? তো যাই হোক, সেটা তো আমরা জানি। তো সেখানে ওর হাজবেন্ড কিসের, কোন দিক দিয়ে ওর হাজবেন্ড ভালো? এমনকি ওদের তো একটা ছেলেপুলেও হয়নি, তাই না? কোন দিক দিয়ে ভালো? সেখানে একটা বেবি অ্যাডপ্ট করারও নাকি ও মানে ওদের ফ্যামিলি থেকে সাপোর্ট পায়নি। ও বলেছে ও নাকি করতে চায় হিউম্যান বেবি অ্যাডপ্ট করতে চায়, কিন্তু ওর বাড়ির লোকরা, মানে শ্বশুর বাড়ির লোকরা রাজি হবে না। তাহলে ভাবুন সে কীরকম বর, যে কিনা তার বাড়ির লোককে রাজি করতে পারে না যে হ্যাঁ আমরা একটা হিউম্যান বেবি অ্যাডপ্ট করব। কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ উল্টো, মিথ্যে কথা। ওর বাড়ির লোক মানে শ্বশুর শাশুড়ি রাজি, নিজে পারবে না করতে,
ঠিক আছে, এটাই হচ্ছে সত্যি কথা। তো যাই হোক, ভীষণ 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 মিথ্যেবাদী। তো দেখুন, অক্টোবর মাস থেকে বুঝছে যে ভুল পথে যাচ্ছে, তারপর প্রথম থেকে বুঝছে যে ও ভুল পথে যাচ্ছে, ও কারুর কথা শোনে না। তাহলে এটা তো ওর বোঝা উচিতই ছিল, যখন আজকে যেভাবে বলছে যে ও কারুর কথা বলে না, তার মানে শোনে না, তার মানে এটাই যে ও স্বৈরাচারী। তো স্বৈরাচারী মহিলা মেয়ে, সে শ্বশুর বাড়িতে কি করে টিকবে? শ্বশুর বাড়িতে স্বৈরাচার চলবে? ও তো নিজে জানে, ও তো নিজে শ্বশুর বাড়িতে এত বছর ধরে সংসার করছে। শ্বশুর বাড়িতে কি স্বৈরাচার চলে? ওর ব্লগ ভিডিওতে গিয়ে দেখবেন তো। কতবার অ্যাডজাস্টমেন্টের পাঠ পড়িয়েছে, কতবার নিজের মনকেও মানে ধরে বেঁধে রেখেছে, সেসব বলেছে। দুদিন আগেও নাটক করেছিল, ওই যে ঘর ছেড়ে চলে যাবে ভাড়া নেওয়ার। কই আপনারা জিজ্ঞাসা করেন কি গো তুমি তো বলেছিলে ঘর নিয়ে ভাড়া নিয়ে আলাদা চলে যাবে। নাটক। আজকে ভিডিওর মধ্যেই পরিষ্কার একটা কথা বললো যে এই যে ব্লগাররা কাঁদে, এক এক সময় কাঁদে, এক এক সময় নাটক করে, আমি খুব ভালো করে বুঝি যে এগুলো সব নাটক দর্শকদের জন্য করতে হয়। কারণ এটা কেন বোঝে? কারণ ও নিজে করে এই জিনিসটা, ও এই জিনিসটা করে। যখনই তুমুল ঝাড় যেদিন খায়, তারপরের দিনই দেখবেন একটা ওর কান্নার ভিডিও আসবে, একটা ইমোশনাল ব্ল্যাকমেলের ভিডিও ও করবে। ওটা ওর কন্টেন্ট। আর ও জানে এরকম প্রচুর মানুষ রয়েছে তারা কিনা যারা এই জিনিসটা করে। তো এটা ওর পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বললো। তো যাই হোক, দিনের পর দিন ও ভেতরে ভেতরে এটা জানছিল যে ও একটা স্বৈরাচারী মেয়ে, ও কারোর কথা শোনে না, ও জেদি, ও অবাধ্য, ও অসভ্য। তার সত্ত্বেও ওকে গ্লোরিফাই করে এক একটা ভিডিও করছিল। আর ছাড়ুন, সন্দীপকে তো করবেই, ছোট করবেই, ছাড়ুন, কিন্তু ওকে গ্লোরিফাই করছিল। কিন্তু এদিকে অফ ক্যামেরা ওকে বোঝাচ্ছিল এটা করিস না, ওটা করিস না, তুই ভুল পথে যাচ্ছিস, একটা স্ট্রেট রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে গেলে সোজাসুজি তুই যেটা চাইছিস সেটা পাবি, মানে বাচ্চা নেওয়ার কথা। কিন্তু আমি বারবার বলছি যে ও বাচ্চা নিতে চায় না। ও মুখে ওকে বলতে পারেনি যে না আমার লাগবে না, আমি বাচ্চা নিতে চাই না। এই দীর্ঘ 9 মাস কেটে গেল, ও তো এই সময় বাচ্চা নেবে কি? ও তো একটা অন্যের ফ্যামিলিতে একটা কামসিন কালি কুমারী কন্যা হয়ে ঢুকেছিল। প্রথমে সব সিঁদুর মিদুর তুলে দিয়ে কদিন দেখলেন না কিরকম কামসিন কালি সেজেছিল? কিন্তু আমি ফুলের গায়ে আমি মূর্ছা যাই, ফুলের গা দিলে আমার মূর্ছা যায় আমার। যেখানেই ফুল লাগে সেখানেই আমার ফসকা পড়ে যায়। আমি এরকম একটা ননি। তো এরকম ও তো ওই রকম একটা ছোট বাচ্চা ছিল। আজকে বলছে যে ওর সন্দীপ নাকি কৃষাণুর মতো ইয়ে করে। তো ও বাচ্চার সাথে বাচ্চার যেরকম সেরকম করে। বাচ্চার সাথে আমরাও কথা বলি যখন অঞ্জমন্য ছঞ্জমন্য, আমরা কি এরকমভাবে এমনি কথা বলি? বাট ওর সামনে কোন বাচ্চাটা থাকে? ওর মায়ের সামনে ওর মা তো রীতিমতো কৃষাণুকে কম্পিটিশন দিচ্ছে। কৃষাণু হেরে গেছে ওর মায়ের কাছে। ওর মা ন্যাকামিতে অনেক উপরে চলে গেছে, অনেক অনেক ঊর্ধ্বে। কৃষাণু ধারে পাশে যেতে পারবে না, ঠিক আছে? তো সেখানে ও সন্দীপের কথা বলছে, আর এদিকে আদো নেকি ষষ্ঠীর মতো কথা বলে যায়। তো ও তখন একটা বাড়ির মানে বউয়ের পালন করছিল, ঠিক আছে? ও বাচ্চা নেবে কি? এখনও এটা হতো না এই স্ট্রাইক যদি না পড়তো। আর এগুলো যা আমি বলছি ওর সমস্ত ওর সবচেয়ে ভালো ও জানে। তাহলে কেন ও এতদিন গ্লোরিফাই করছিল? কেন এগুলো বলছিল না? কেন ওর মানে ও যে কথাগুলো আজকে বলছে, আমি সেই কথাগুলো মানতাম। যদি ও টিনের কাছে লাথি খাওয়ার আগেই কথাগুলো বলতো, আমি তাহলে মানতাম যে আমি অনেক দিন ধরে ওকে বোঝাচ্ছি, অনেকবার ওকে বোঝাচ্ছি, কিন্তু ও শুনছে না। ও যাকে ও থাকবে করছে। এটা যদি ও লাথ খাওয়ার আগে বলতো, আমি সত্যিই ভাবতাম যে হ্যাঁ, যে সত্যি মেয়েটার দম আছে, যে পুরোপুরি একটা চ্যানেলের থেকে সাপোর্ট পাচ্ছে, সব কিছু পাচ্ছে, তার সত্ত্বেও তার বিরুদ্ধে কথা বলছে। বাট ও যে প্রথম যেদিন বিকিয়েছিল নিজেকে, সেদিনই জানতাম বিজ্ঞেই হে গভর্নমেন্ট, ওই যেরকম একটা ছিল না মিম, ওর তাই অবস্থা। সেদিনই বুঝে গেছি। আজকেই যে অ্যাক্টিং করছে না, ওর ওই অ্যাক্টিং দেখি যখন, তখনই আমার ওর ওই অ্যাক্টিংগুলো মনে পড়ে। ভাবতে পারবে না, আমি যাচ্ছি, আমি দেখছি 6 নম্বর প্ল্যাটফর্ম, এখানে রানাঘাটে দেখছি, আমি এটা কাকে দেখছি? এই সেই বিখ্যাত মন্দিরা, আমি কি দেখছি এটা? কিন্তু তার সাথে যে ফোনে কথা হয়ে গেছে, ওপাশে একজন দাঁড়িয়ে নিয়েছে স্কুটি নিয়ে, আমাদের বুঝতে দিয়েছিল, একবারও বুঝতে দেয়নি। তো আজও এরকমই সেম। তখনও কিন্তু ও বুঝতে পারছিল যে এই
তিন যেগুলো করছে সেগুলো উচিত না, তার সত্ত্বেও ও ওকে গ্লোরিফাই করছে। আজকে আবারও সেই দেখলাম পুলিশের ড্রেস, ওটা পুলিশের ড্রেস, ওটা পুলিশের ড্রেস, খাকি কালারের ড্রেস পরলেই সেটা পুলিশের ড্রেস হয়ে যায়? কি বোকা বোকা কথা, মানে এরা মানে একদম কিচ্ছু জানে না নাকি, না এখনো চেষ্টা করে যাচ্ছে ও যে কোনো মতে যদি এই যে দেখছে যে ওর টিনের দ্বারা একটা ভুল পদক্ষেপ হয়ে গেছে, এর আগে দুদিন আগে কিন্তু বলছিল দূর ও কি করছে আমার কোনো যায় আসে না, আজকে যেই দেখলো যে ওর তরফে একটা ভুল পদক্ষেপ হয়ে গেছে যেটা সবাই বলছে, এখন হয়তো বুঝছে, ও সেই জন্য এখন এই মোক্ষম চালটা চাললো যে যদি এবার ও এটা আমার কাছে আসে, আমার কাছ থেকে মানে আমার পরিচিতদের কাছ থেকে আইনি সাহায্য নেওয়ার জন্য যদি আসে, নাম বলে দিল রানাঘাট কোর্টে, কারণ ও ভালো করে জানে যে রানাঘাট কোর্টে ওকে যেতে হবে পরবর্তীকালে, কারণ সন্দীপ যে কেসটা করেছে সেটা তো রানাঘাট কোর্ট থেকেই করেছে, তাই না? তো সেই জন্য আগে ভাগে নাম ভাম বলে দিল সব, যাতে আর কি ওরা ভালো করে দেখে নেয় এই মানে এর প্রোফাইল কীরকম, এর কীরকম নাম ডাক আছে, এই কটা কেস জিতেছে, কটা হেরেছে বা কি, সে সমস্ত জেনে যায় যাতে, চাই জন্য নাম বললো। নাহলে দেখুন না, ওর তো আরেকটাও মানে দিল্লির যে লড়ছে তার নাম বললো না, গ্রামে যিনি আছেন তার নাম বললো না, ও শুধু এটাই কেন পার্টিকুলার বললো, কারণ এইটা দিয়েই আর কি চাইলো যদি আবার পুরনো মনিব আমার কাছে আসে, তো ওর কাছে যাওয়া মানে আমি জানি টাটা বাই বাই ফিনিশ খতম একদম। তো যাই হোক, আজকে ও স্বীকার করলো এই কথাটা যে সন্দীপ যেটা বলছে যে এই সব আইনি লড়াইয়ে কিছু হবে না, সেটাও স্বীকার করে নিল যে হ্যাঁ একদম ঠিক কথা, কারণ ওরও যে অ্যাডভাইজার সামান্য, আরে অ্যাডভাইজার কি, আমি নিজে ওই কোর্ট সার্ভিস থেকে যেটুকু দেখে বুঝে যাচ্ছি যে এটাতে কি হতে পারে কি না হতে পারে, তো সেক্ষেত্রে বাচ্চার তো কোনো প্রশ্নই নেই। আর আমাকে কমেন্ট বক্সেও খুব সুন্দর করে কমেন্ট করেছেন একজন যে এই বাচ্চার চাইল্ড কাস্টাডির জন্য কোনো রকম কোনো রিট হয়ই না জারি, না সেরকম নাকি প্রভিশনই নেই, মানে এই একান্ত এরকম যদি হতো যে ওদের মধ্যে এই যে এই নর্মাল একটা যদি ডিভোর্স হতো তাহলেও কি হতো আমি জানি না, আমি শিওর নই, কিন্তু একজন পরিষ্কার লিখেছে যেটা হবে না, এটার জন্য শুধুমাত্র চাইল্ড কাস্টাডির জন্য আলাদা যে আবেদন করতে হয় সেটাই করতে হবে, তবে গিয়ে এটা হবে, ঠিক আছে? তো যাই হোক, কিন্তু বললো এত কিছু পরেও আমি বলছি তা বলে যে আমাদের সন্দীপ বাজে ভালো হাজবেন্ড সেটা আমি কখনো বলবো না, ও ভীষণ বাজে। ও কি বাজে, বাজেটা কি, ওর ইনকাম আছে, ও ইনকাম আছে, ওর কাজ মানে আগে তো প্রচুর কাজ করতো, এখন যখন ইউটিউব থেকে একটা ভালো ইনকাম পাচ্ছে তাহলে কেন সে লোকের দৌড়ে দৌড়ে গিয়ে কাজ করতে যাবে? ওর যে টাকা, ওর যে মানে ও তার চেয়ে বরং সেটা এই ব্লগটাকে কত সুন্দর করে দেখানো যায় সেটাই তো দেখাবে। এখানে ঘরে বসে যখন আমি ইনকাম করতে পারবো তাহলে কেন আমি বাইরে যাব? আমি তো এটাই বুঝতে পারি না। সেক্ষেত্রে ও এই যে বলছে সারাক্ষণ ঘরে বসে থাকে, তো ঘরেই কাজ, যারা ওয়ার্ক ফ্রম হোম করে তারাও তো ঘরেই বসে থাকে। ওর তো আদর্শ যে থুনথুন, মানে ওই যে আরেকজন যে ব্যাঙ্গালোরের থুনথুন, সেও তো ঘরেই বসে থাকে, কি করে? তো যাই হোক, সে কারণ সে ওয়ার্ক ফ্রম হোম করে, ল্যাপটপের মধ্যে কাজ করে ঘরে বসেই। তো এটাই এখন যেরকম সিস্টেম হয়েছে, তো সেখানে বাড়িতে বসে যখন ইনকাম করতে পারছে সে যাবে কেন বাইরে? কি বোকা বোকা, মানে যেহেতু ওর বাড়ির কারোর কোনো পুরুষের এই মুরতটা নেই, সেই জন্য প্রত্যেকটা বাড়ির হাজব্যান্ডকে দেখলে, বিশেষ করে ব্লগারদের বরদের দেখলে ও জ্বলে পুড়ে খাক হয়ে যায়, জ্বলে পুড়ে খাক হয়ে যায়। ওর বর কি করে? ওই মানে সপ্তাহে একদিন জামা কাপড় কাচে, আজ পর্যন্ত দেখলাম না যে ওকে রান্নার কাজে কোনোদিনও হেল্প করেছে। আমাদেরও বর এরকম, ওর বর কি, আমার বরের যখন কাজ থাকে এক সময় অনেক রাত করে বাড়ি ফিরেও আমাকে বাড়িতে এসে রান্নার কাজে হেল্প করে, বাচ্চাকে সামলাতে সাহায্য করে যখনই বাড়িতে থাকে। তো ওর বরকে তো দেখি না, যাচ্ছে তাই। যাই হোক, একটা কথা যেটা বললাম, যেটার জন্য ও আবারও আইনি সমস্যায় পড়তেই পারে, কারণ আজকে ভিডিওর মধ্যে দেখলাম ও যাকে নিয়ে ভিডিও করছে, মানে যে ওর মনি, তার ও পুরোপুরি নাম ধরেই কথা বলছে পুরো ভিডিওটার মধ্যে। আর তারপর বললো তার হাজব্যান্ড নাকি তার রেট ঠিক করতে চেয়েছিল, রেট ঠিক করেছিল, ঠিক আছে? তো এই কথাটার আশা করি ওর কাছে কোনো রকম কোনো প্রমাণ আছে, নাহলে ওই যার কথাও বলছিল তার হাজব্যান্ডকে, তার হাজব্যান্ড অবশ্যই ওর নামে একটা কেস তো আছেই, আবারও করতে পারে। যে কোন ভিডিওতে দেখা গেছে বা কোন, আপনার কাছে কোনো এরকম প্রমাণ আছে যে আমি এরকম ঠিক করেছিলাম?
কারণ ওর যে বলছে তার কাছে কি কোনো প্রমাণ আছে? তো এই কথাটা, যে কথাটা ভিডিওর মধ্যে দেখাই যায়নি, এটা আগেও বলেছিল, এখনও আবার সেই কথাটার পুনরাবৃত্তি করলো যে নাকি রেট ঠিক করেছিল, যেটা কিন্তু কোনো রকম কোনো এভিডেন্স নেই। কারণ যে বলছে রেট ঠিক করেছিল তার মুখে আমরা এটাও শুনেছিলাম যে আমি এক কাপড়ে বেরিয়ে এসেছি, আমার কাছে একটা কিছু ছিল না। ওই রকম অবস্থায় যখন বাড়িতে অশান্তি হচ্ছে, বলো তো কারোর মাথায় থাকে যে সে সোনা গয়না নেবে? পরবর্তীকালে এক একটা এমন সোনা গয়না দেখা গেছে যেগুলো কিন্তু ওই বাতকুল্লার বাড়িতেই ও পরতো। ঠিক আছে, মানে এই যেগুলো হাতে গলায় ছিল তার ছাড়াও তার ব্যতীতও দেখা গেছে। তাহলে বলুন, এই যে বলেছিল যে আমি এক কাপড়ে বেরিয়েছি, তাহলে ওর ডকুমেন্টসগুলো কোথায়? তার মানে এর প্রত্যেক কটা কথা আমাদের মিথ্যে বলেছে। তাহলে সে নিজের পিঠ বাঁচাতে, নিজেকে বড় সাজাতে, নিজের জিনিসটাকে জাস্টিফাই করতে এই যে রেট ঠিক করেছিল, এই কথাটা যে বলেছিল, এটা যে কত বড় মিথ্যে সেটা মানুষ একটু বুদ্ধি থাকলেই সে বুঝে যেতে পারে। ঠিক আছে, তো এর জন্য অবশ্যই আবারও ঝামেলায় পড়তে পারে। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা। তবে হ্যাঁ, জানে সে পেহলে খতম করনে সে পেহলে, বাবা আজকে যে টপটা পরে বসেছিল, কি জঘন্য মানে এমনি ঠিক ছিল, কিন্তু কীরকম যেন এখানটা সেই ইয়ে দেওয়া, এলাস্টিক দেওয়া, সে মানে এটা তো ক্লাস 5-এর বাচ্চারাও মনে হয় পড়ে না। কেমন যেন একটা অদ্ভুত লাগছিল, মানে ভালো লাগছিল না, ভালো ফিটিংস নয়। ওকে নাইটি ঠিক আছে। আর এই যে নাইটি আন্দোলন বলছে না, যে নাইটি পরে বন্ধন ব্যাংকে গেছে, তারপর বলেছে না বাড়িতে সমিতি বসেছে। আমার বাড়িতে, আমাদের এলাকায় এই কোভিডের আগে অবধি আমাদের বাড়িতে বন্ধন শুধু না, বন্ধন, উজ্জীবন, এসকেএস, তারপর আরও এরকম প্রচুর, যে কটা ইউ নেম ইট, সব আমাদের বাড়িতে সেন্টার ছিল, আমাদের বাড়িতে আসতো। আজ পর্যন্ত আমাদের ঠিক পাশের বাড়ির যিনি ছিলেন, যারা টাকা জমা দিতেন, তাদেরকেও আমরা কোনোদিনও আমি দেখিনি যে তারা নাইটি পরে এসছেন। আমার ঠিক পাশের বাড়িতে তারাও সেই সময়টায় কুর্তি বা শাড়ি পরে আসতো, বা অনেকে শাড়ি জড়িয়ে করে চলে তারা আসতো। কারণ ওখানে কিন্তু একজন বাইরের থেকে আসতেন, যিনি কিনা টাকাটা কালেক্ট করতেন, তাকে ওরা সব স্যার বলতেন। তো সেক্ষেত্রে আমি দেখেছি, আমি দীর্ঘ অনেক বছরের আমার এক্সপিরিয়েন্স আছে যে আমাদের বাড়িতে সেই সেন্টার বসতো, তো সেখানে কেউ নাইটি পরে আসতো না, সব কিন্তু আশেপাশ থেকেই আসতো, কেউ নাইটি পরে আসতো না। এটা সম্পূর্ণ যার নিজের অভিরুচি, এগুলো রুচির ব্যাপার, আর কিছু না। নাইটি ওয়ার্ডটার মধ্যেই তার অর্থ লুকিয়ে আছে। নাইটি রাত্রে পড়ার কথা, সেক্ষেত্রে ঘরের চৌহদ্দির মধ্যে পড়লে ঠিক আছে। এবার যে মনে করছে সে তো হাসনাবাদ চলে গেল টোটো করে, আমরা কি আটকে রাখতে পারিনি। তো এটা এরকমই ব্যাপার। তো যাই হোক, টাটা।